নমস্কার বন্ধুরা, এবছর যারা রেলের পরীক্ষা দিচ্ছ, গ্রুপ ডি এর পরীক্ষা, তো তাদের জন্য কিছু প্রশ্ন আমি নিয়ে এসেছি এবং লাস্ট গ্রুপ ডি তে আসা কিছু প্রশ্ন, সেখান থেকে আমি কিছু প্রশ্ন কালেক্ট করে সেগুলো সম্বন্ধে একটু আলোচনা করতে চাই। আর আমি আশা করছি যে যারা এবছরে প্রিপারেশন নিচ্ছ গ্রুপ ডির জন্য, আমার এই ভিডিও দেখে আশা করি তাদের খুব উপকার হবে এবং ভিডিওটি তোমরা মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখো। এবং আমি পরে আরো অন্যান্য অনেক ভিডিও নিয়ে আসবো রেলের গ্রুপটির জন্য। তো বেশি কথা না বলে স্টার্ট করা যাক। চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। ড্যাশ ছিল পান্ডা রাজধানী? পান্ডা কোথাকার রাজধানী ছিল? তো প্রথম আনসার দিচ্ছে গয়া। তো গয়া কোথা ছিল এটা আমার জানা নেই, কিন্তু 2 নম্বর আছে দারা সমুদ্র, এটা হচ্ছে হৈসেল হৈসেল সাম্রাজ্যের রাজধানী ছিল। আর মাদুরাই ছিল পান্ডা পান্ডা সাম্রাজ্যের রাজধানী। আর কাঞ্চিপুরম হচ্ছে পল্লব। সো সো এখানে মাদুরাই মাদুরাই হচ্ছে রাইট অ্যান্সার। মাদুরাই ইজ রাইট অ্যান্সার। নেক্সট দেখা যাক, নিচের কোনটি ক্ষারকের ক্ষেত্রে সত্য নয়? আমরা জানি অ্যাসিড আর ক্ষারকের কিছু বৈশিষ্ট্য আছে। তো এখানে বলেছে ক্ষারকের ক্ষেত্রে সত্য নয়। তো যারা পরীক্ষা দিচ্ছ তারা প্রথমেই এটা ভেবে নেবে না যে কোশ্চেনটা প্রথমে ভালো করে পড়ে নিতে হবে। অনেক সময় কি হয়, কোশ্চেন তাড়াতাড়ির মধ্যে কোশ্চেন আমরা করতে ভুলে যাই এবং ভুল অ্যান্সার করে চলে আসি। তো এখানে বলেছে নিচের ক্ষারকের ক্ষেত্রে কোনো সত্য নয়। তো লাল লিটমাসকে নীল করে, এটা ক্ষারকের ক্ষেত্রে সত্য। ক্ষারক লাল লিটমাসকে নীল করে। আর জলীয় মাধ্যমে বা গলিত অবস্থায় OH সরবরাহ করে, এটাও সত্য। নীল লিটমাসকে লাল করে, এটা ভুল, এটা অ্যাসিড করে। তো এখানে সঠিক অ্যান্সার হবে এটা 3 নম্বর। 3 নম্বর এটা হচ্ছে সঠিক অ্যান্সার, যে এটার ক্ষেত্রে সত্য নয়। নেক্সট বলছে প্রদত্ত শব্দগুলোর জন্য ভাইন ডায়াগ্রামটি নির্বাচন করো। এটা একটা রিজনিং এর মধ্যে একটা দিয়েছে, বই খেলা বাসন। তো বই খেলা বাসন, এখানে তিনটে আলাদা আলাদা শব্দ। বইয়ের সাথে খেলনার কোনো সম্পর্ক নেই, বাসনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো এখানে আমরা 1 2 3 4 এর মধ্যে এই যে এটা দিচ্ছে এটাই 1 নম্বরটাই আমরা সিলেক্ট করে নেব। এই 1 নম্বরটাই সিলেক্ট করে নেব, কারণ এটা সবগুলোই এই তিনটে তিনটে সবগুলোই আলাদা, এটাতে সব আলাদা। তো বই খেলার মধ্যে কোনো সম্পর্ক নেই। তো এটা বই খেলা এবং বাসন এই তিনটের মধ্যে কোনো সম্পর্ক নেই। তো সেক্ষেত্রে এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 নম্বরটা। নিচের খালি জায়গায় বসতে পারে এমন চিত্রটি প্রদত্ত নকশা থেকে নির্বাচন করো। এটাও রিজনিং এর মধ্যে একটা রিজনিং দিয়েছে। এটা দেখো, এটা যে প্রথমে যে 4টে ছবি দেওয়া আছে এর থেকে, তো প্রথমেই আমরা এটাকে ক্রস করে দেবো। এটা হবে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, বাকি থাকলো এই দুটো। এই দুটোর মধ্যে আমরা দেখে নেব, প্রথমটা আয়নার যেমন প্রতিবিম্ব হয়, অনেক অনেকটা সেই রকমই দিয়েছে, বাট এটার ক্ষেত্রে এটাও বাদ যাচ্ছে, 3 নম্বরটাও বাদ যাচ্ছে। তো আয়নার প্রতিবিম্ব হিসেবে দেখা গেলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার।
এটা সঠিক অ্যান্সার। তো অপশন ডি, অপশন ডি দেখো, কিন্তু এখানে 3 নম্বর দেওয়া আছে। অনেক সময় আমাদের জানা প্রশ্ন এইভাবে ভুল হয়ে যায়, আমরা ডিটা আমাদের উত্তর আসছে কিন্তু ভুল করে আমরা 4 নম্বরটাকে সিলেক্ট মেরে চলে যাব। কিন্তু এটাও লক্ষ্য করতে হবে ডি কোথায় লেখা আছে। ডি এখানে দেখো, এখানে 3 নম্বরে ডি দিয়েছে, 3 নম্বরে। তো এটা সঠিক অ্যান্সার হবে। নেক্সট, বিবৃতি দিয়েছে, এই ধরনের প্রশ্ন কিন্তু খুব আসে রেলের গ্রুপ ডি এর পরীক্ষাতে। একটি বিবৃতি ও সাথে দুটি যুক্তি দেওয়া হয়েছে, প্রশ্ন অনুযায়ী কোন যুক্তিগুলি জোরালো তা নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে একটা বিবৃতি দিয়েছে, বলছে গ্রামীণ দরিদ্র কৃষকদের সারে ভর্তুকি দেওয়া উচিত। এই ক্ষেত্রে দুটি যুক্তি দিয়েছে। হ্যাঁ, এতে তাদের আয় বৃদ্ধি পাবে যারা সমগ্র জাতিকে খাদ্য যোগান দেয়। আর 2 নম্বর বলেছে না, এতে সাধারণ লোকের অর্থ নষ্ট করা হবে। তো এটা পড়ে তোমাকে বুঝতে হবে, এই ধরনের প্রশ্ন অনেক আসে বিবৃতিমূলক। তো এখানে দেখো ভালো করে বিষয়টা বোঝো, এখানে বলেছে যে 1 নম্বরে বলেছে এদের তাদের আয় বৃদ্ধি পাবে এবং তাদের আয় বৃদ্ধি পাবে এবং সমগ্র জাতিকে খাদ্য যোগান দেয়। তো এখানে 1 নম্বর যুক্তিটাই আমরা সব থেকে বেশি জোরালো মনে করছি। তো এটা 1 নম্বরটাই সঠিক অ্যান্সার। এখানে না এদের অর্থ নষ্ট করা হবে, এখানের সাথে গ্রামীণ সারে যে ভর্তুকি দেওয়ার কোনো সম্পর্ক পাওয়া যাচ্ছে না। তো এটা 1 নম্বরটাই হবে সঠিক উত্তর। এরপরে যাব আমরা পরের প্রশ্ন। এখানে বলেছে রক্তনালীর লাল যোগকলা কোনটি? এখানে বলেছে রক্তনালীর লাল যোগকলা কোনটি? তো অবশ্যই এখানে রক্তই সঠিক অ্যান্সার হবে। কারণ WBC, হোয়াইট ব্লাড সেল, এটা রক্তেরই একটা অংশ, প্লাজমা একটা রক্তের অংশ, আরবিসি এটাও একটি রক্তের অংশ। আর এগুলোর মধ্যে একটি তরল যোগকলা। তো রক্তনালীর লাল যোগকলা কোনটি? তো এটা রক্ত। এরপরে পরের প্রশ্নতে যাব। এখানে বলছে ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগুহা কোথায় অবস্থিত? ইউরেনিয়াম খনি ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড ইজ দা রাইট অ্যান্সার। ঝাড়খণ্ড। চলো পরের প্রশ্নতে যাওয়া যাক। বলতে লেখাটা একটু ছোট আছে, একটু ভালো করে জুম করে দেখে নেবে। বলছে তুমি একটি গ্লাসে বরফ রেখে কানায় কানায় জল ভর্তি করে রাখো এবং বরফ গলতে শুরু হলে নিচের কোন অবস্থাটি ঘটবে? প্রথম বলেছে সব বরফগুলো জলের তলায় গিয়ে থিতিয়ে পড়বে, জল উপচে পড়ে যাবে, জলের স্তর আগের মতোই থেকে যাবে, নাকি জলের স্তর একটু নেমে যাবে যেহেতু বরফ গলছে। তো বলে রাখি, বরফ জলের চেয়ে হালকা হয় এবং আয়তনে বেড়ে যায়। তো গ্লাসের মধ্যে যদি জলের উপরে বরফ রাখা হয় তো বরফ যখন গলে যাবে ওর জলের যে আয়তন এটা একই থেকে যাবে, কারণ বাকি অংশটা বরফের মধ্যে বায়ু থাকে আর বাকিটা জলই হয়ে যাবে। তো জলের স্তর আগের মতোই থেকে যাবে। তো এটাই হবে 3 নম্বর হবে সঠিক অ্যান্সার। 3 নম্বর সঠিক অ্যান্সার। পরের প্রশ্নতে যাওয়া যাক। বলতে সৌর প্যানেলে কোন ধাতু ব্যবহৃত হয়? ধাতুগুলো বলেছে, এখানে ভুল বলেছে কিন্তু এটা ধাতু ব্যবহৃত হয়। সোনা, রূপো, সিলিকন না তামা? তো এটা হবে সিলিকনই ব্যবহার হয়। তো সিলিকন ইজ দ্য রাইট অ্যান্সার। সিলিকন কেন ব্যবহার হয়? সিলিকন কেন ব্যবহার করা হয়? তো এটা দেখো, এটা সিলিকন কেন ব্যবহার করা হয়? সিলিকন হলো একটি সেমিকন্ডাক্টর উপাদান যা সূর্যের আলো শোষণ করে এবং ইলেকট্রন মুক্ত করে, যা বিদ্যুৎ প্রবাহ তৈরি করে। সিলিকন পৃথিবীর দ্বিতীয় সর্বাধিক প্রচুর উপাদান, তাই এটি সস্তা এবং সহজলভ্য। এটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর সিলিকন সৌর প্যানেলের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত প্রযুক্তি। সো সিলিকনের মধ্যে এত ভালো গুণ থাকার জন্য সিলিকন আমাদের সৌর প্যানেলে ব্যবহার করা হয়।
তো চলো পরের প্রশ্ন। নিম্নের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়? আমি বারবার বলছি প্রত্যেক প্রশ্ন কিন্তু ভালোভাবে পড়ে নেবে, এবং যেহেতু সময় কম থাকে, পরীক্ষার হলে যেহেতু সময় খুব কম থাকে, তো মাথা ঠান্ডা রেখে প্রশ্ন প্রথমে ভালো করে পড়ে তারপর উত্তর করবে। কারণ রেলের গ্রুপ ডি পরীক্ষায় খুব সহজ প্রশ্ন আসে, একদম খুবই সহজ। এই প্রশ্নগুলো লাস্ট গ্রুপ ডি যখন পরীক্ষা হয় তখনকার প্রশ্ন, সেখান থেকে আমি কালেকশন করে কিছু প্রশ্ন এখানে নিয়ে এসেছি। তো এবছর যারা আমার ভাই বোন যারা আছো, যারা গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা পরীক্ষা দেবে, তারা অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে কিছু জিনিস ফলো করবে। আর গ্রুপ ডি খুবই সহজ প্রশ্ন আছে, পাস করা কোনো ব্যাপারই না, খুবই সহজ। তো এখানে বলেছে নিম্নের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়? তো নয় না হ্যাঁ নাকি না, এইটা প্রথমে প্রথমে বুঝে নেবে, তারপরে অপশন ভালো করে বুঝবে, তারপরে অ্যান্সার করবে। আর সময়টা খুব ফাস্ট ফাস্ট উত্তর করতে হবে, সময় কিন্তু খুব কম থাকে। তো বলছি এই জিনিসগুলো কিন্তু ফলো করতে হবে। তো এটা দেখে নেবো কি উত্তর আছে, নিচের কোনটির রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়? জলে জলীয় বাষ্পে রূপান্তর, দুধে দইয়ে রূপান্তর, লোহায় মরিচে পড়া, আর আমাদের দেহের খাদ্যে হজম। তো দেখে জলে জলীয় বাষ্পে রূপান্তর, এটা কিন্তু একটি ভৌত পরিবর্তন, এটা কিন্তু রাসায়নিক পরিবর্তন নয়। কারণ জল বাষ্পে পরিণত হয়, বাষ্প আবার জলে পরিণত হবে। সো এটা একটা ভৌত পরিবর্তন। তো এখানে নয় বলেছে, যেহেতু রাসায়নিক পরিবর্তন নয় বলেছে, সো 1 নম্বর ইজ দ্য রাইট অ্যান্সার। বাট দুধে দইয়ে রূপান্তর, কারণ দুধ থেকে দই যখন পরিণত হচ্ছে, এটা একটা ওর ভিতরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে, এবং সে ব্যাকটেরিয়ার মাধ্যমে ওর মানে গুণটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। সো এটা একটা এটা একটা আমাদের রাসায়নিক পরিবর্তন। লোহায় মরচে পড়া, এটা তো সবাই জানো, এটাও একটা রাসায়নিক পরিবর্তন। আর আমাদের দেহের খাদ্যে হজম, এটাও একটা রাসায়নিক পরিবর্তন। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। নিচের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু? নমনীয় ধাতুর অর্থ কি? নমনীয়তা হচ্ছে ধাতুকে যতই মানে পাতলা চাদরে পরিণত হওয়ার ক্ষমতাকে আমরা বলি নমনীয়তা। তুমি একটা ধাতুকে যতই পেটাও পেটাও, পেটাতে পেটাতে যত পাতলা হবে, যত সে পাতলা হবে তার নমনীয় ক্ষমতা তত বেশি। তো আমরা সবাই জানি সোনার মধ্যে সব থেকে নমনীয়তা বেশি, যে কারণে সোনার পাতলা গহনা অলংকার তৈরি করা হয় সব, এবং সোনা সব এই জন্য সোনা অনেক দামিও হয়। সেই কারণে সোনা এত ভ্যালুয়েবল একটি পদার্থ, আর সোনার মধ্যে নমনীয়তা সর্বাধিক। সো এখানে সোনা ইজ দা রাইট অ্যান্সার। রূপো অতটা নেই, কপারও নেই, অ্যালুমিনিয়ামও নেই। পরের প্রশ্ন চলে যাব। এখানে একটা অঙ্ক দিয়েছে। অঙ্কটা, এই ধরনের অঙ্ক খুবই আসে। যদি যোগ মানে গুণ হয়, গুণ মানে বিয়োগ হয়, আর ভাগ মানে যোগ হয়, আর বিয়োগ মানে ভাগ হয়, তবে এর মান নির্ণয় করতে বলেছে। 180 মাইনাস, তো প্রথমে কি করবে, খাতার মধ্যে রাফ খাতার মধ্যে সব চিহ্নগুলো লিখে নেবে। আমি দেখাচ্ছি কিভাবে করে রেখেছি, তার অ্যান্সারটা দেখাচ্ছি। দেখো, এখানে প্রথমে আমি লিখে নিয়েছি সব। যোগ মানে গুণ, গুণ মানে বিয়োগ, ভাগ মানে যোগ, আর বিয়োগ মানে ভাগ। তারপরে আমি এই অঙ্কটা পুরো বসিয়ে নিয়েছি। 180 বিয়োগ ছিল ভাগ হয়েছে, তারপরে ভাগ ছিল যোগ হয়েছে, যোগ ছিল গুণ হয়েছে, তারপরে 5-এর কাছে গুণ ছিল বিয়োগ হয়েছে, আর যোগ ছিল গুণ হয়েছে। চিহ্ন পরিবর্তন করে নিচ্ছি। এরপর আমরা সবাই জানি বদমাশের নিয়ম অনুযায়ী ভাগের কাজ সবসময় আগে হয়, তারপরে গুণের হয়, তারপরে যোগে, তারপরে বিয়োগ। তো ভাগের কাজটা আগে করে নিয়েছি। আর 180 কে 20 দিয়ে ভাগ করে 9 এসছে। এরপরে গুণের কাজটা একসাথে করা যাবে, যেহেতু মাঝে যোগ চিহ্ন আছে, তো গুণের কাজটা এইভাবে করা যায়। তো গুণ করে নিয়ে 288 হয়েছে, আর এই গুণটা করে নিয়েছি, এটা গুণ করে হয়েছে 110। এইবার এটা যোগ করে এটা বিয়োগ করে 180 হচ্ছে অ্যান্সার। 187, সরি, 187 ইজ দা রাইট অ্যান্সার।
খুবই সহজ, একটু মাথা খাটালেই হবে। তারপর হচ্ছে বর্তমানে বিজ্ঞানীরা বস্তুর ড্যাশ অবস্থার কথা বলেছে। উম, মানে বস্তুর কতগুলি অবস্থান পাওয়া যায়, আমরা সবাই তিনটে জানি, তরল, কঠিন আর গ্যাস। এই তিনটেই নিয়ে আমরা সবাই জানি, কিন্তু এটা এখন অনেক আপডেট। সো দেখা যাক। বলছে পদার্থের পাঁচটি দশার নাম হচ্ছে কঠিন, তরল, গ্যাস, প্লাজমা এবং বোস আইনস্টাইন ঘনীভূত। তো এখন বর্তমানে পাঁচটির অবস্থা কথা বলা হয়েছে, এখানে সঠিক অ্যান্সার হবে পাঁচটি। পাঁচটি হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নতে দেখা যাক। 1.008, 1.008 এর এর অ্যান্সার কত? এখানে অপশন, সরি, এখানে অপশনগুলো ডিলিট হয়ে গেছে, যাই হোক। এটা খুবই সহজ, 1.08 লিখে নিয়ে এইভাবে করে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার এটা। চলো, তো থ্যাংক ইউ, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, আর ভালো করে পড়াশোনা করবে, মন দিয়ে পড়াশোনা করবে। আর আমার ডিয়ার নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে ধন্যবাদ। চলো, গুড নাইট।